রেডি 1 2 3 চাঁদ উঠছে রে, চাঁদ উঠছে। ঢাকায় ঈদের জামাত মসজিদে হলেও গ্রামে কিন্তু ঈদের জামাত হয় উন্মুক্ত ময়দানে। আজ যদি চাঁদ দেখা যায় তাহলে আগামীকাল ঈদ। দোয়া করছি কেউ যেন অ্যাটলিস্ট চাঁদটা দেখে, তাহলে ঈদের পরের দিন একটা এক্সট্রা ছুটি পাওয়া যাবে। ট্রেনে চড়ে বাড়ি যাচ্ছি, কারণ প্রচলিত আছে যে ব্রাহ্মণবাড়িয়ার মানুষের ট্রেনে টিকিট করা লাগে না। ঘটনা সত্য, আমাকে দেখি রেলওয়ের কর্তৃপক্ষ পুরো একটা বগি ফাঁকা করে দিল। বাড়ি যেতে যেতে রাত হয়ে গেল। আজকে চাঁদ ওঠেনি, সুতরাং আগামীকাল ঈদ হচ্ছে না। সবাইকে জিজ্ঞেস করলাম কেউ আকাশের দিকে তাকিয়েছিল কিনা, বলল না, এখন আর তারা কেউ চাঁদ দেখার চেষ্টা করে না। সৌদি আরবের সাথে বাংলাদেশে একটা চুক্তি হয়ে গেছে, সৌদি আরব যেদিন ঈদ হবে তার পরের দিন বাংলাদেশে ঈদ। যাই হোক, যেহেতু চাঁদ দেখা হয়নি তাই আর একটা এক্সট্রা রোজা রেখে দিলাম। আর রোজার দিনে যেহেতু খাওয়া দাওয়ার ঝামেলা থাকে না, তাই ঘোরাঘুরি করার অফুরন্ত সময়। বাড়িতে এত গাছপালা যে আর নতুন করে গাছ লাগানোর জায়গা নাই, তাই আমরা সবজিও চাষ করি বিল্ডিংয়ের ছাদে। সবাই মিলে ছাদে গেলাম, ছাদ বাগানে চাষ করা টমেটো, কাঁচামরিচ গাছ করে খাবো দেখলাম। ইফতারের সময়। এই শিয়াব, 3টা রাতা। হ্যাঁ, আমরা তো রাতাও খাই। ব্রাতা ব্রাতা ব্রাতাকে বল, ব্রাতা মানে হচ্ছে ভাই। রাতা হচ্ছে আমাদের ভ্রাতা, তাই না? যাকে আমরা জবাই করে খেয়ে ফেলবো। না না না, তারপর বাচ্চা কাচ্চাদের নিয়ে বেরিয়ে গেলাম আশেপাশে গ্রাম ঘোরাঘুরি করার জন্য। দূর থেকে দেখেই বুঝলাম যে এই ধানের জমিটাতে একটা ঝামেলা আছে। কাছে গিয়ে বুঝতে পারলাম যে এখানে 3 ধরনের ধান লাগানো হয়েছে। কোনোটা অলরেডি ফলন চলে আসছে, কোনোটাতে এখনও শীষ আসে নাই, আর কিছু কিছু ধানের শীষ চলে আসছে। হাঁটতে হাঁটতে কবরস্থানে চলে আসলাম। এখানে বাপ দাদা 14 গোষ্ঠীর কবর একই জায়গায়। পাশে একটা মাজার আছে, গাজী কালুর মাজার। এই মাজারকে কেন্দ্র করেই আমাদের পূর্বপুরুষদের এই এলাকায় আবাস করা। কবর জিয়ারত শেষে মনে হলো 3 বছর আগে করা লিচু বাগানটা যা দেখে আসি, গাছগুলো কত বড় হয়েছে এখন। বাগান দেখে মনটা খুশি হয়ে গেল। গাছগুলোর সাইজ গত 1 বছরে প্রায় 3 গুণ বড় হয়েছে। একটা জিনিস খেয়াল করলাম যে গ্রামে এখন ভেজিটেশনের পরিমাণ অনেক বেশি। মানুষ এখন অনেক সচেতন এবং মানুষ কোনো ফাঁকা জায়গায় এখন আর ফাঁকা রাখে না, আশেপাশে গাছ লাগায় দেয়। ভাল লাগলো। পাখির পরিমাণও এখন আগের চেয়ে ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। মাঝখানে একটা সময় পাখি প্রায় নাই বললেই ছিল, এখন আবার সেই পাখিগুলো ফেরত আসতেছে। বাগান পরিদর্শন শেষে গাজী কালুর মাজারে আসলাম। এই মাজার নিয়ে একটা বড় লিজেন্ড আছে, যেটা এই ভিডিওতে আলোচনা করব না। পরবর্তী কোনো একটা ভিডিওতে এই মাজারের ঘটনা এবং এর সাথে আমাদের কিভাবে সম্পর্ক সেটা নিয়ে আলোচনা করব। ভিতরে যেও না। যেহেতু ঈদের প্রস্তুতির জন্য একটা এক্সট্রা দিন পাওয়া গেল, সুতরাং এই সময়টা কাজে লাগাইলাম। এই সময় এলাকার অনেক মানুষের সাথে কথা হলো, এরা নিজেরা এসে আগ্রহ নিয়ে কথা বলল। এলাকার মানুষ এত ভদ্র এবং এত বিনয়ী, তাদের সাথে কথা বলতেই ভালো লাগে। ছোটবেলায় রমজান মাসে যেহেতু স্কুল বন্ধ থাকতো এবং যেহেতু খাওয়া দাওয়ার ঝামেলা নাই, তখন আমরা সারাদিন খেলাধুলা করতাম, বিশেষত মাঠে যেয়ে ক্রিকেট খেলতাম। তো ভাবলাম ছোটবেলার সেই মেমোরিগুলোকে আমরা আবার রিক্রিয়েট করার চেষ্টা করি। ব্যাট বল সংগ্রহ করলাম, করে চলে গেলাম মাঠে। এইটা আমাদের গ্রামের একমাত্র ফাংশনাল খেলার মাঠ, যেটা মোটামুটি সারা বছর যেখানে খেলাধুলা করা যায়। এর বাইরে শীতকালে যখন ধান কাটা হয় তখন সেই জমিতেই আমরা ক্রিকেট খেলি। একটা জেনারেল নলেজ কোশ্চেন, যে সঠিক উত্তর দিতে পারবে সে পাবে হচ্ছে একটা নতুন 10 টাকার নোট। হ্যাঁ, না, যে পারবে না তার কিচ্ছু হবে না। বলো যে রহিমপুর স্কুলের সবচেয়ে মেধাবী ছাত্র, এই যাবৎকালে রহিমপুর স্কুলে সবচেয়ে মেধাবী ছাত্রটির নাম কি? রোল নাম্বার 1 ফার্স্ট হচ্ছে ইলিন, সেকেন্ড হচ্ছে হাফিজ আগা। আমাদের গ্রামটা খুব ছোট, এই 15-20টা ফ্যামিলি নিয়ে পুরো গ্রাম। তো আমাদের গ্রামে কখনোই পুরো 11 জন প্লেয়ার হয় না ক্রিকেট খেলার জন্য। সেই জন্য আমরা যেটা করতাম যে নাম্বারিং করে খেলতাম। তো আজকেও প্লেয়ার সংখ্যা খুবই কম, সেই জন্য আমরা চিন্তা করলাম যে নাম্বারিং করে খেলি।
এই খেলার পদ্ধতিতে একজন ব্যাটিং করে আর বাকি সবাই ফিল্ডিং, এবং কে আগে ব্যাটিং করবে, কে কখন ব্যাটিং করবে, এইটা নির্ধারণ হয় এই নাম্বারিংয়ের মাধ্যমে। একটা ব্যাটের পিছনে 1 2 3 4 এরকম নাম্বার লেখা থাকে আর সামনে দাগ দেওয়া থাকে। খেলোয়াড়রা ব্লাইন্ডলি যে কোনো একটা দাগ সিলেক্ট করে, তো ওই দাগের বিপরীতে যে নাম্বারটা লেখা থাকে সেই অনুসারে তাদের ব্যাটিং সিরিয়ালে আসে। তো এইভাবে সিরিয়ালে ব্যাটিং করার পর সর্বোচ্চ সংখ্যক যে রান করতে পারে সে 1 নাম্বার, তারপরে 2 নাম্বার এভাবে নির্ধারিত হয়। ছোটবেলায় এইভাবে আমরা নাম্বারিং করে সারাদিন খেলতে থাকতাম। তো আজকে ভাবলাম ওই সিচুয়েশনটাকে আমরা আবার একটু রিক্রিয়েট করি। জানলাগুলো চাপায় দাও। নাই জানলা? আচ্ছা, যেগুলো আছে এগুলোই চাপাও, যেগুলো আছে এগুলোই চাপাও। আর বল কোথায় যায় ঠিক নেই। ধীরে ধীরে মাঠে ক্রাউড বাড়া শুরু করলো। এখন আমাদের আর নাম্বারিং করে খেলার দরকার নাই, আমরা মোটামুটি 2টা টিম বানানোর মতো সংখ্যা পেয়ে গেলাম। মাঠে খানা খন্দ গর্ত, কোনো পিচ নাই, মনে হয় না এখানে খেলাধুলা কেউ করে। আসলে এখনকার ছেলেদের আর খেলাধুলা করার মতো সময় কই। যাই হোক, তারপর আমরা নিজেরা ব্যাট দিয়ে মেপে একটা পিচ বানায় নিলাম। শেষ পর্যন্ত খেলা শুরু হলো। প্রথম ওভার করতে আসছে হচ্ছে আমাদের কাজিন সোহাগ, বা হাতি। ও প্রতি 3টা বলের মধ্যে একটা বল রাইট করে, বাকি 2টা ওয়াইড অথবা নো। দ্বিতীয় ওভার করতে আসলাম আমি। এর আগে অনেকে আমাকে বল করতে দেখছে, বাট এই প্রথম আমি আমার নিজেকে বোলিং করতে দেখলাম, এবং আমি খেয়াল করলাম যে আমি হালকা ঢিল মারি। এটা হতে পারে যে আমি যেহেতু আমার বোলিং কোনো দিন দেখি না, আর হয়তো কেউ ভদ্রতার জন্য আমাকে মুখের উপর বলে নাই। তবে আমার কাছে মোর প্লজিবল রিজনটা মনে হয় যে 3 বছর আগে আমার একবার হাত ভেঙে গেছিল। সম্ভবত এই জন্য হতে পারে যে আমার হাতটা আনইনটেনশনালি একটু ফোল্ড হয়ে যায়। খেলার মাঝখানে দেখলাম এক লোক তরমুজ বিক্রি করতেছে 150 টাকা পিস। কত করে তরমুজ? যেহেতু আমি একজন স্বঘোষিত তরমুজ এক্সপার্ট, তো ভাবলাম এই সুযোগে কম দামে 2টা ভালো তরমুজ কিনে নিই। তো আমার কনফিডেন্স দেখে আশেপাশের বাড়ির ভাবিরাও চলে আসছে। পরে ওনারাও বললো ওনাদের জন্য যেন আমি 2-1টা তরমুজ পছন্দ করে দিই। না না, তরমুজ ভালো হইতেই 150 টাকা। আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন? জি। 5 ওভার করে আমরা মোট 3টা ম্যাচ খেললাম। চতুর্থ ম্যাচটাও খেলার ইচ্ছা ছিল, কিন্তু তখন বলটা স্কুলের জানলা দিয়ে ভিতরে ঢুকে গেছে, আর যেহেতু স্কুলের দরজাগুলা তালা মারা, ফলে আমাদের বাধ্য হয়ে খেলা এখানে শেষ করে দিতে হলো। পাশে ভাগনা ইব্রাহিম এবং ভাতিজা আইমান ফুটবল দিয়ে ক্রিকেট খেলতেছে। খেলাধুলা শেষ হতে হতে প্রায় বিকাল। পরে বাসায় এসে ইফতারের প্রস্তুতি নেওয়া শুরু করলাম। ইফতার শেষে চাঁদ দেখতে বেরোলাম। বুঝতে পারলাম গতকাল যে ভুলটা হয়েছে এই ভুলটা আজকে আর করা যাবে না। ছোটবেলায় আমরা গ্রামের যেই জায়গায় দাঁড়িয়ে চাঁদ দেখতাম, দল বেঁধে সবাই সেইখানে গেলাম। আশা করেছিলাম গ্রামের অন্যান্য বাচ্চাদেরকেও যা পাবো, যা দেখলাম যে কেউ নাই। মানে লিটারালি এখন আর কারো চাঁদ দেখার আগ্রহ নাই। যদিও আজকের দিনে চাঁদ দেখাটা তেমন গুরুত্বপূর্ণ না, কারণ আজকে চাঁদ না উঠলেও আগামীকাল ঈদ হবে। তারপরেও ছোটবেলা সেই স্মৃতিটা আবার পুনরাবৃত্তি করার জন্য চাঁদ দেখতাম। ছোটবেলায় আমরা এরকম 30 দিনে যদি রোজা হতো তারপরেও চাঁদ দেখতে আসতাম, কারণ চাঁদ দেখাটা একটা বড় আনন্দ ছিল আমাদের জন্য। আজকের চাঁদটা এত বড় ছিল যে সবচেয়ে অবাক হওয়ার মতো ব্যাপার, আমার 2 বছরের মেয়ে সবার আগে চাঁদ দেখে চাঁদ চাঁদ বলে চিৎকার করা শুরু করে দেয়। তারপর একে একে আমরা সবাই চাঁদ দেখি। ছোটবেলায় যখন আমরা চাঁদ দেখতাম তখন গ্রামের সব ছেলে মেয়েরা মিলে চাঁদ উঠছে চাঁদ উঠছে বলে চিৎকার করতাম। আজকেও তাই করলাম, যেন গ্রামের সবাই শুনতে পায় যে চাঁদ। বলো বাবা, চাঁদ উঠছে রে, চাঁদ উঠছে। বুঝো নাকি উঠছে, তা উঠছে, চাঁদ উঠছে রে, চাঁদ উঠছে রে, চাঁদ উঠছে। আজ ঈদ। সকালে ঈদের নতুন জামা কাপড় পরে উঠানে এসে দেখি আত্মীয় স্বজনরা সবাই উঠানে এসে হাজির। সবাই একসাথে ঈদের জামাতে নামাজ পড়তে যাব। আমাদেরই এক চাচাতো ভাই সোহেল ভাই, যিনি সৌদি আরবে থাকেন, উনি আমাদের সবার জন্য একই কালারের পাঞ্জাবি পাঠিয়েছেন। সেই পাঞ্জাবি পরে আমাদের সব পুরুষ আত্মীয় স্বজনরা ঈদগাহ ময়দানের দিকে রওনা হলাম।
ঢাকায় ঈদের জামাত মসজিদে হলেও গ্রামে কিন্তু ঈদের জামাত হয় উন্মুক্ত ময়দানে। আমরা যে ময়দানে ঈদের জামাতটি পড়তে এসেছি এটা আমাদের পাশের গ্রাম ধলেশ্বর গ্রামে অবস্থিত। এই ময়দানে আশেপাশের প্রায় ৩-৪টি গ্রামের মানুষ একসাথে ঈদের নামাজ আদায় করে থাকেন। এখন যেহেতু গরমের সিজন, সেজন্য রোদ থেকে বাঁচতে পুরো ঈদগাহ ময়দানটি অস্থায়ী প্যান্ডেল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। আমরা ময়দানে একটু সামনের দিকে জায়গা পাওয়ার জন্য একটু আগেই ঈদগাহ ময়দানে চলে আসি এবং সামনের দিকে আমাদের পছন্দ মতো জায়গায় আমাদের নামাজের পাটিগুলো বিছিয়ে নিই। কিছুক্ষণের মধ্যেই পুরা ঈদগাহ মাঠ মানুষে ভরে যায়। আমরা সবাই মনোযোগ দিয়ে হুজুরের খুতবা শুনি এবং একসাথে জামাতে নামাজ পড়ি। নামাজ শেষে রেওয়াজ অনুযায়ী আমরা পরিচিত অপরিচিত সবার সাথেই কোলাকুলি করি। যেহেতু সবাই আশেপাশের গ্রামের মানুষ, সুতরাং আমরা সবাই মোটামুটিভাবে চিনি। ফলে নামাজের পর তো অবশ্যই, এমনকি রাস্তায় হেঁটে বাড়ি ফিরতে ফিরতে অনেকের সাথে কোলাকুলি চলতে থাকে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? গ্রামে ঈদ করার একটা সুবিধা হলো এই সময় সব আত্মীয় পরিজনদের সাথে দেখা সাক্ষাৎ হয়ে যায়। প্রতি বছরের নেই এবারও নামাজ শেষে আমরা সবাই চলে আসি গোরস্থানে কবর জিয়ারত করার জন্য। গোরস্থানে এসে আমরা সব আত্মীয় স্বজনরা আবার একত্রিত হই। এইখানে আমরা দাঁড়িয়ে কবর জিয়ারত করি। আমাদের মধ্যে থাকি একজন, যিনি একজন ভালো আলেম, তিনি মোনাজাতে নেতৃত্ব দেন এবং আমরা সবাই তার পিছনে দাঁড়িয়ে হাত তুলে আমাদের পূর্বপুরুষ কবরবাসী যারা আছেন তাদের জন্য দোয়া এবং মাগফিরাত কামনা করি। বিডিআর ক্যাম্প সংলগ্ন এই কবরস্থানটি আমার আব্বা, আমার দাদা দাদি, চাচা চাচি সহ আমার দাদার বংশের পূর্বপুরুষদের পারিবারিক কবরস্থান এবং এটি আজকের মতো আমাদের প্রথম কবর জিয়ারত। এইখানে জিয়ারত শেষে আমরা আরও বেশ কয়েকটি কবরস্থান জিয়ারত করতে যাব। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن। দাদার কবর জিয়ারত শেষে আমরা যখন দ্বিতীয় কবরস্থানটি জিয়ারত করতে যাচ্ছিলাম, তখন স্থানীয় একজন ভদ্রলোক, যিনি তার বাবার কবরস্থান জিয়ারত করতে এসেছেন, তিনি আমাদেরকে অনুরোধ করেন আমরা যেন তার সাথে মোনাজাতে শরিক হই, কারণ তিনি একাই এসেছেন। তখন আমরা আমাদের কাজিন সব আত্মীয়রা ওনার পাশে দাঁড়াই এবং ওনাদের পূর্বপুরুষদের কবরও আমরা জিয়ারতে অংশগ্রহণ করি। এবং এটাই হচ্ছে গ্রামের সবচেয়ে বড় সৌন্দর্য, যে এখানে আমরা আসলে সবাই কোনো না কোনোভাবে পরস্পরকে আত্মীয় মনে করি। যারা রক্তের সম্পর্কে তারাও আমাদের আত্মীয়, যারা পাড়া প্রতিবেশী আছে তাদেরকেও আমরা আত্মীয়র মতোই আসলে ট্রিট করি। দ্বিতীয় কবরস্থান জিয়ারত শেষে আমরা তৃতীয় কবরস্থানের দিকে অগ্রসর হই। প্রথমধ্যে বড় চাচার বাড়িতে গিয়ে চাচির কাছ থেকে আমরা দোয়া নিয়ে নিই। তিনি হচ্ছে এখনকার আমাদের জীবিতদের মধ্যে সবচেয়ে বয়স্ক মানুষ। আমরা তৃতীয় কবরস্থানটিতে চলে এসেছি। এখানে শায়িত আছেন আমার দাদির বাড়ির সম্পর্কীয় আত্মীয়রা। آمين آمين لا إله إلا الله محمد رسول الله। তৃতীয় কবরস্থানটি জিয়ারত শেষে এবার আমরা চতুর্থ কবরস্থানটির দিকে অগ্রসর হই। তৃতীয় কবরস্থানটি আনন্দপুর গ্রামে অবস্থিত। এই গ্রামেই আবার এই মক্তবটি অবস্থিত। ছোটবেলায় আমরা স্কুলের পাশাপাশি এই মক্তবে আরবি পড়তে আসতাম। তখন অবশ্য এরকম পাকা বিল্ডিং খুব কমই ছিল, এখন অধিকাংশ অবকাঠামোই পাকা এবং বেশ প্রশস্ত হয়েছে। এটি এখন একটি পূর্ণাঙ্গ মসজিদ এবং মাদ্রাসা কমপ্লেক্স। এই মাদ্রাসায় কওমি শিক্ষা বোর্ডের আন্ডারে
মাধ্যমিক পর্যন্ত পড়ালেখা করা যায়। রাস্তার দুই পাশে বাড়িঘরগুলো দেখতে ভালো লাগছিল। আমাদের অর্থনৈতিক অবস্থার অনেক উন্নয়ন হয়েছে, এখন গ্রামে আর কোনো কাঁচা বাড়ি দেখা যায় না। একটা সময় আমাদের এলাকায় বাড়িঘর করা হতো হচ্ছে মাটি দিয়ে, আমাদের নিজেদেরও বাড়ি ছিল মাটির। পরবর্তীতে এখন মানুষ ইট দিয়ে সবাই ইমারত নির্মাণ করে নিচ্ছেন। প্রতিবারই যখন আমি এই গ্রামের রাস্তাগুলো দিয়ে হেঁটে যাই, তখন ছোটোবেলায় এই রাস্তাগুলো নিয়ে আমাদের যে মেমোরি, সেগুলো আমার মনে পড়ে যায়। ছোটোবেলায় আমরা এই পুকুরটাকে বলতাম বড় পুকুর, আমরা সবাই সাঁতার কাটতে এই পুকুরে আসতাম। সবচেয়ে ভালো দিক হচ্ছে পুকুরের আশেপাশটা এখন আগের মতোই আছে, কোনো বাড়ি ঘর হয়নি, আগের মতোই গাছ গাছালি, মাঝখানে কাঁচা রাস্তা। মনে হচ্ছে যে আমি মনে হয় 20 বছর আগে সে রাস্তায় হেঁটে যাচ্ছি। আমরা সর্বশেষ কবরস্থানটি চলে এসেছি। এটাও আমার দাদির বাড়ির দিকের আত্মীয় স্বজনদের কবরস্থান। তো আমাদের মধ্যে যিনি আলেম, আমাদেরই এক চাচাতো ভাইয়ের ছেলে, উনি এখানেও মোনাজাতের নেতৃত্ব দিলেন এবং ওনার পিছনে দাঁড়িয়ে আমরা সবাই পূর্বপুরুষদের জন্য দোয়া এবং মাগফিরাত কামনা করলাম। কোনো মানুষ যখন মারা যান, তিনি তার সাথে কোনো সম্পত্তি নিয়ে যেতে পারেন না। তিনি শুধু নিয়ে যেতে পারেন তার ভালো কাজগুলো এবং তার জন্য পাঠানো তার সন্তান সন্ততি এবং আত্মীয় স্বজনদের প্রাণ খোলা দোয়া। আমাদের একজন কাজিন সোহেল ভাই, যিনি আমাদের সবার পাঞ্জাবি স্পন্সর করেছিলেন, তিনি আমাদের সবার জন্য সকালবেলা বিরিয়ানির আয়োজন করেন। বিরিয়ানির সাথে যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। যেহেতু এখন আমরা কোক পেপসি ব্র্যান্ডগুলো বয়কট করছি, সুতরাং সবার জন্য মোজো নিয়ে আসলাম। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার বেরিয়ে পড়ি ঘোরাঘুরি করার জন্য। চারপাশে বিস্তীর্ণ ধানক্ষেত, মাঝখান দিয়ে আঁকাবাঁকা রাস্তা, একটার পর একটা গ্রাম পেরিয়ে যাচ্ছি, তবু মনে হচ্ছে সবই যেন সেই চিরচেনা আমারই গ্রাম। পথিমধ্যে রাস্তায় কারো সাথে দেখা হলে কুশল বিনিময়ও চলছিল। মেম্বার সাহেব, আসসালামু আলাইকুম। তোমাদের এলাকায় যাই? হ্যাঁ। শহরে বড় হওয়া শিশুরা কোনোদিনই জানবে না এখানে রাস্তায় তাদের হারিয়ে যাওয়ার কোনো ভয় নেই। পথের ধারে সুন্দর একটা পুকুর ঘাট পেয়ে যায় আর তাৎক্ষণিক অনুমতি নিয়েই ভিতরে ঢুকে পড়ি। রাস্তার দুই পাশেই জমি ভরাট করে ঘরবাড়ি নির্মাণ চলছে। এইভাবে জমি দখল হতে থাকলে একটা সময় চাষবাস করার জন্য আর কোনো জমি খুঁজে পাওয়া যাবে না। শেষ পর্যন্ত এলাকার একমাত্র স্বীকৃত টুরিস্ট স্পটে এসে উপস্থিত হলাম। দেশের 8-10টা টুরিস্ট স্পটের মতোই, দেখার মতো কিছু নাই, কিন্তু অত্যন্ত কোলাহলপূর্ণ। তবে বর্ষা আসলে এটার রূপও বদলে যাবে, তখন চারপাশে থই থই পানি আর মাঝখানে মনে হবে একটা দ্বীপের মতো জায়গায় দাঁড়িয়ে আছি। ঈদের পরের দিন সকালে মিষ্টি কিনতে বের হলাম। 3 কিলোমিটার দূরে একটা বাজার আছে, কর্নেল বাজার, এখানে খুব ভালো মিষ্টি পাওয়া যায়। আজকে আমাদের ছুটির শেষ দিন, তো যতটুকু ঘুরে নেওয়া যায়। বিকালের ট্রেন, আবার চলে যেতে হবে সে কর্মব্যস্ত জীবনে। রাস্তার ধারে একটা পুকুরে জাতীয় মাছ তেলাপিয়া চাষ হচ্ছে। ভাবলাম একটু দেখে আসি এবং মৎস্য চাষি ভাইয়ের সাথে একটু কথা বলি। মারা গেছে আপনার? কেমন মারা গেছে? আমরা মাছ তখন। যাই হোক, অনেক ঘোরাঘুরি করে শেষ পর্যন্ত বাজারে চলে আসলাম। বরাবরের মতোই মিষ্টির দোকানে ভালো মিষ্টিগুলো শেষ হয়ে গেছে। দোকানদাররা যে কেন খারাপ মিষ্টি বানায়, সবগুলো ভালো মিষ্টি বানায় নিতে পারে, তাইলে তো আর ভালো মিষ্টি কোনোদিন শেষ হয় না। ঈদের আসল সৌন্দর্য আসলে গ্রামে। ঢাকা শহরে থাকলে মনে হয় আরেকটা জুম্মাবার পার করছি। সবাইকে ঈদ মোবারক।